জান, আমাকে তোমার একটা জামা কাপড় ছাড়া হট পিক দাও তো প্লিজ। যেটা দেখলে যেন আমি নিজেকে কন্ট্রোল করতে না পারি। আমাকে তুমি দূর থেকে মজা দাও প্লিজ। জান, রিলেশনের বয়স মাত্র 2 দিন, অথচ বয়ফ্রেন্ডের পাঠানো সেই মেসেজটা দেখে আদিবার চোখ যেন কপালে উঠে গেল। মুহূর্তের জন্য তার মাথা কাজ করা বন্ধ করে দিল। কি উত্তর দেবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে মনের ভেতর যখন তীব্র রাগের ঝড় বইছে, রাগে ফুঁসতে ফুঁসতে সে রিপ্লাই টাইপ করলো, এই কুত্তার বাচ্চা, তোর মা বাবা কি তোকে কোনো আদব কায়দা শেখায়নি? মেয়েদের সঙ্গে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটাও জানিস না? অভদ্র, অসভ্য ছেলে একটা। তোর মতো হারামজাদার সঙ্গে আমি কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। মেসেজটা সেন্ড করার পর ওপাশ থেকে কোনো উত্তর আসার সুযোগই দিল না সে। এক মুহূর্ত দেরি না করে ছেলেটিকে ব্লক করে দিল। ফোনটা বালিশের পাশে রেখে বিরক্ত মুখে বিড়বিড় করে বলল, আল্লাহ মাফ করো। সি, এতদিন আমি কার সঙ্গে প্রেম করছিলাম? নাউজুবিল্লাহ। আল্লাহ, এর সঙ্গে কিনা আমি 2 দিন ধরে সম্পর্কে ছিলাম। না না, আদিবা, তুই এটা কিভাবে করতে পারলি? কথাগুলো বলতে বলতেই হঠাৎ তার মনে আর একটা ভাবনা উকি দিল। আমি তো অপবিত্র অপবিত্র হয়ে গেছি। এখনই গোসল করে পবিত্র হওয়া উচিত। পরক্ষণই নিজে কথাতেই থমকে গেল সে। জিহ্বায় কামড় বসিয়ে বলল, আরে আরে, এসব আমি কি ভাবছি? এই মাঝরাতে আমি গোসল করতে যাব কেন? আমি তো এমন কিছু করি না যে গোসল করতে হবে। নিজের বোকামির কথা ভেবে হালকা অবস্থিতে হাসল আদিবা। তারপর আর কোনো কথা না বলে চাদর গায়ে টেনে নিল। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর একসময় নিঃশব্দে ঘুমোর দেশে তলিয়ে গেল। সকালে সকালে বাস্তবতায় তড়িঘড়ি করে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল আদিবা। হাতে ব্যাগ, মুখে অস্থিরতা। আজ একটু বেশি দেরি হয়ে গেছে। পার্লারে বৃহস্পতিবার মানেই বাড়তি চাপ। আর সে এখনো বাসাতেই। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো পাপিয়া বেগমের কড়া গলার ডাক, দাঁড়া, দাঁড়া। শব্দটা শুনেই থমকে গেল আদিবা। বুকের ভেতর ধক করে উঠল। ধীরে ধীরে ঘুরে মায়ের দিকে তাকালো সে। আসলে আম্মু, আজ পার্লারে অনেক কাজ আছে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তাই ভাবছিলাম বাইরে কিছু খেয়ে নেব। কথাগুলো এক নিঃশ্বাসে বলে শেষ করি। আর এক সেকেন্ডও দাঁড়ালো না সে। যেন পেছনে বাগ লেগেছে। তুফানের গতিতে দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে গেল। মেয়ের এমন আচরণ দেখে পাপিয়া বেগম শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটা যে কিছু একটা লুকাচ্ছে সেটা তিনি বেশ বুঝতে পারছেন। আদিবা, কলিয়ার সুমাইয়া, 3 বান্ধবীর ছোট্ট একটা পার্লার আছে। পড়াশোনার পাশাপাশি নিজেদের উদ্যোগে পার্লারটা চালায় তারা। আয়ও মন্দ হয় না, বরং নিজেদের খরচ নিজেরাই বেশ ভালোভাবে সামলে নিতে পারে। আজ পার্লারের দিকে যেতে যেতেই অনেকটা দেরি হয়ে গেল আদিবার। পার্লারের সামনে এসে দাঁড়াতেই তার ভ্রু কুঁচকে গেল। শাটার এখনো নামানো। চারপাশে একবার তাকিয়ে বিরক্তিতে দাঁত কিচিয়ে উঠল সে। 2টা অপদার্থ মনে মনে 2 বান্ধবীকে কয়েকটা গালি দিয়ে সুমাইয়ার নম্বরে কল দিল। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই আদিবা তার চিটাগাংয়া ভাষায় বলে উঠল, এই তালবুসটা লয়েছি, রাইতে কি জামাইয়ের লগে রোমান্স করতাছিলি নি? হেই হেইগা আহনো পার্লারে আইসোস নাই? সুমাইয়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল,
সেমরি তুই চুপ কর। পাশের ক্যাফেতে আমি আর কলি বসে আছি। তুই তাড়াতাড়ি আয়। পার্লার না খুলে তোরা গিলতে বসেছিস। আমি আসছি দাঁড়া। ফোন কেটে দিয়ে রাগে গজগজ করতে করতে পাশের ক্যাফের দিকে এগিয়ে গেল আদিবা। ভেতরে ঢুকেই দূরে এক টেবিলে কলি আর সুমাইয়াকে দেখতে পেল সে। তাদের সামনে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল, তোরা পার্লার অফ রেখে এখানে বসে মস্তিষ্ক করছস? তোদের চাকরিতে আমি রাখবো না। সুমাইয়া ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যাঁ, বড় আছে মালকিন। পার্লার থাকলেও তো তুই চাকরিতে রাখবি। আদিবা ভ্রু কুঁচকে তাকালো। পার্লার থাকলে মানে কি বলছিস? তালবু সহিসটা লহেসি। এবার কোলে দীর্ঘশ্বাস ফেলে বলল, সুমু যা বলছে ঠিকই বলছে দোস্ত। মনে হয় আমাদের সব স্বপ্ন শেষ। আদিবার বিরক্তি এবার উদ্বিগ্ন পরিণত হলো। তোরা পরিষ্কার করে বলবি। সুমাইয়া গম্ভীর মুখে বলল, ঢাকার বড় কনস্ট্রাকশন বিজনেসম্যান রেদওয়ান মির্জা আমাদের পার্লার সহ আশেপাশের বেশ কয়েকটা জায়গা কিনে নিয়েছে। এখানে নাকি নতুন বিল্ডিং হবে। কথাটা শুনে যেন আকাশ ভেঙে পড়ল আদিবার মাথায়। কিভাবে সম্ভব? পার্লার তো আমাদের। আমাদের সঙ্গে কথা না বলে এটা কিভাবে করতে পারে? কলি শান্ত গলায় বলল, পার্লার আমাদের হলেও জায়গাটা তো আমাদের না। আমরা ভাড়ায় নিয়েছিলাম। মালিক যদি বিক্রি করে দেয় সেখানে আমাদের কিছু বলার নেই। আর আমাদের আজ সন্ধ্যার মধ্যেই সব সরিয়ে নিতে হবে বলেছে। আদিবা হতভম্ব হয়ে বসে রইল কয়েক মুহূর্ত। যত বুয়ো আগে জানানো উচিত ছিল। এভাবে হুট করে সব সরানো যায়? সময় তো লাগবে। কথা শেষ হতেই ক্যাফের কাউন্টারের দিকে থেকে একটা উচ্চস্বরে ধমকের শব্দ ভেসে এলো। তিনজনই চমকে সেদিকে তাকালো। দেখল এক ব্যক্তি ক্যাফের ম্যানেজারের কলার চেপে ধরে চিৎকার করছে, তুই তুই আমাদের স্যারের প্রস্তাবে না করিস কিভাবে? জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? পুরো ক্যাফের পরিবেশ মুহূর্তে থমথমে হয়ে উঠল। সবাই যেখানে ম্যানেজারের দিকে তাকিয়ে আছে সেখানে আদিবার চোখ আটকে গেল অন্য একজনের ওপর। কিছুটা দূরে একটি চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে এক যুবক। বয়স 28 প্লাস 30-এর মধ্যে হবে। ফর্সা গায়ের রং, গালে পরিপাটি চাপদাড়ি, চোখে কালো সানগ্লাস। ঠোঁটের কোণে লেগে আছে রহস্যময় বাঁকা হাসি। তবে তবে তার সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় ছিল তার ভঙ্গি। অদ্ভুত এক আত্মবিশ্বাস। আর তার চেয়েও অহংকার, বেশি অহংকার। যুবকটি হঠাৎ আঙুলের চুটকি বাজালো। সঙ্গে সঙ্গে ম্যানেজারের কলার ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল লোকটি। এরপর ধীরে স্থির কণ্ঠে যুবকটি বলল, এই রেদওয়ান মির্জা কারো সামনে মাথা নত করে না, বরং পুরো শহরের মানুষ মাথা নিচু করে চলো চলে। রেদওয়ান মির্জা নামটা শুনতে আদিবার রক্ত যেন টগবগ করে ফুটে উঠল। এই মানুষটার কারণেই তো তাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। নিজেকে আর সামলাতে পারল না সে। সরাসরি বলে উঠল সরাসরি বলে উঠল, নিজেকে কি মনে করেন আপনি? মানুষ আপনার কাঙ্গাল নাকি? এটা আপনার ঢাকা শহর না। এসব দেমাক ঢাকায় গিয়ে দেখান। পুরো ক্যাফে মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। রেদওয়ানের মুখের হাসিটা মিলিয়ে গেল। সে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে আদিবার দিকে তাকালো। হেই ইউ। কিন্তু আদিবা তাকে শেষ করতে দিল না। আমাকে ধমকিয়ে লাভ নেই। পুরো শহরের মানুষ মাথা নিচু করে চললেও কোনো একজন যদি আপনার সঙ্গে সামনে সমানে সমানে চলে, সে হলো আমি আদিবা।
খন্দকার। রিদওয়ানের চোয়াল শক্ত হয়ে উঠল। তুমি জানো আমি কে? আদিবা তাচ্ছিল্যের হাসি হাসল। আপনি কে সেটা আমি না জানি আর না জানতে চাই। কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়াল না সে। হন হন করে ক্যাফে থেকে বেরিয়ে গেল। পিছন দৌড়ে বেরিয়ে গেল সুমাইয়া আর কলিও। আর এদিকে ক্যাফের ভেতরে বসে রইল রেদওয়ান মির্জা। তার চোখে মুখে স্পষ্ট ক্রোধের ছাপ। সে ধীরে ধীরে হাত মুঠো করে ফেলল। পরের মুহূর্তে ধপ করে চেয়ারে বসে পড়ল। তারপর আচমকা সমস্ত রাগ যেন এক জায়গায় জড়ো করে নিজের হাতটা সজোরে আঘাত করল টেবিলের উপর। ট্যাপ ইট। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে অপমান করে চলে গেছে। ক্যাফের ভেতর তখনও থমথমে নীরবতা বিরাজ করছে। রেদওয়ানের টেবিলে সজোরে আঘাত করার শব্দটা যেন এখনো চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে। উপস্থিতির সবাই আতঙ্কিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ সাহস করে একটা কথাও বলছে না। রেদওয়ানের বুক রাগে ওঠানামা করছে, চোয়াল শক্ত হয়ে আছে। জীবনে অনেক মানুষকে সে দেখেছে ভয় পেতে, মাথা নত করতে, তার কথায় বিনা বাক্য বয়ে সম্মতি জানাতে। কিন্তু এই মেয়েটা, তার চোখে ভয় তো দূরের কথা, এক ফোঁটা সংকোচও ছিল না, বরং সবার সামনে তাকে কথা শুনিয়ে চলে গেছে। ভাবতেই রেদওয়ানের ভেতরে আগুন যেন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা তার সহকারী স্তব্ধ ভঙ্গিতে এগিয়ে এলো। স্যার, আপনি আপনি পানি খাবেন? কথাটা বলা মাত্রই রেদওয়ান যেন বিস্ফোরিত হলো। নো, নো, নো। তার বজ্র কণ্ঠে পুরো ক্যাফে কেঁপে উঠল। আমার কিচ্ছু চাই না। সে দাঁত চেপে এক নিঃশ্বাসে বলল, আমার শুধু ওই মেয়েটাকে চাই। সহকারী ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে রইল। রেদওয়ান এবার ধীরে অথচ ভয়ঙ্কর কণ্ঠে বলল, 2 ঘন্টা সময় দিলাম, মাত্র 2 ঘন্টা। এরই মধ্যে ওই মেয়েটার পুরো বায়োডাটা আমার চাই। তার চোখের দৃষ্টি তখন বরফের মতো ঠান্ডা, অথচ ভেতরে যেন আগুন জ্বলছে। নাম, ঠিকানা, পরিবার, পড়াশোনা, সব। আমি ওর সম্পর্কে একটা তথ্যবাদ যেতে দেখতে চাই না। সহকারী দ্রুত মাথা নেড়ে বলল, ওকে স্যার। রেদওয়ান আর কোনো কথা বলল না। এক ঝটকায় চেয়ারটা সরিয়ে উঠে দাঁড়ালো। তারপর লম্বা পায়ে হনহন করে ক্যাফে থেকে বেরিয়ে গেল। পেছনে রয়ে গেল এক অস্বস্তিকর নীরবতা। আর সহকারী নির্বাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। বহু বছর ধরে সে রেদওয়ান মির্জার সঙ্গে কাজ করছে। অনেক মানুষকে রেদওয়ানের রাগের শিকার হতে দেখেছে, কিন্তু কোনো মেয়ের জন্য তাকে এভাবে উত্তেজিত হতে এটাই প্রথম। মনে মনে সে শুধু একটাই কথা ভাবল, মেয়েটা বুঝতেই পারেনি কার সঙ্গে যে না বুঝে ঝামেলায় জড়িয়ে ফেলেছে নিজেকে। ড্রয়িং রুমের এক কোণে পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে আদিবা। হালকা আকাশি রঙের থ্রি-পিস, মাথায় আলগোছো টানা ওড়না, চোখ দুটো নিচের দিকে নিবদ্ধ। একবারও সামনে বসে থাকা মানুষগুলোর দিকে তাকানোর ইচ্ছা হচ্ছে না। সে কিছুতেই এলহন বিয়ে করতে চায়নি। পাপিয়া বেগমের জোরাজুরিতে পাত্রপক্ষের সামনে বসতে বাধ্য হয়েছে। যে মুহূর্তে পাপিয়া বেগম বলেছিলেন, দেখতে আসলে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, ঠিক সেই কথাটাই বারবার মনে করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল আদিবা। তবুও বুকের ভেতর কেমন একটা অজানা অস্বস্তি কাজ করছে। পাত্রপক্ষ বলতে তেমন কেউ আসেনি, এমনকি পাত্র নিজেও আসেনি।
এসেছেন শুধু তার মা আসমা বেগম আর বড় বোন রাইসা। আসমা বেগম কিছুক্ষণ আদিবার দিকে তাকিয়ে থেকে মুগ্ধ হাসলেন। বাহ, মেয়ে তো খুবই মিষ্টি দেখতে। কথাটা শুনে পাপিয়া বেগম গর্বভরা কণ্ঠে বললেন, আমার মেয়ে যতটা মিষ্টি দেখতে তার চেয়ে দ্বিগুণ গুণবতী। ছোটবেলা থেকেই নিজের দায়িত্ব নিজে নিতে শিখেছে। আলহামদুলিল্লাহ, কোনো বদ অভ্যাস নেই। আসমা বেগম মাথা নেড়ে প্রশংসাসূচক হাসলেন। তারপর একটু স্তব্ধ করে বললেন, আপা, আপা যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। পাপিয়া বেগমের বুক ধক করে উঠল। জি, বলুন। আসমা বেগম এবার সোজাসুজি বললেন, আসলে আদিবা মাকে আমাদের খুব পছন্দ হয়েছে। যদি আপনারা কোনো আপত্তি না থাকে আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আজকেই ছোট্ট করে আংটি পরিয়ে দিতাম আর 2 দিনের মধ্যে বিয়ের কাজটা শেষ করে ফেলতাম। কথাটা শেষ হতেই যেন পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আদিবা কানে শব্দগুলো বারবার প্রতিধ্বনি হতে লাগলো। আজই আংটি, 2 দিনের মধ্যে বিয়ে। তার বুকের ভেতরটা হঠাৎ মুচড় দিয়ে উঠল। এটা কি হচ্ছে আম্মু? তো বলেছিল শুধু দেখতে আসবে। কিন্তু ধীরে ধীরে সে মাথা তুলল। বিস্ফোরিত চোখে একবার মায়ের দিকে তাকালো। পাপিয়া পাপিয়া বেগম বিবৃত হাসি দিয়ে বসে আছে। আর সেই দৃশ্যটাই যেন আদিবার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে দিল। সে হঠাৎ করেই উঠে দাঁড়ালো। ঘরে উপস্থিত সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। কোনো কথা না বলে দ্রুত পায়ে ঘরের ভেতর দিকে চলে গেল আদিবা। তার এমন আচরণে আসমা বেগম আর রাইসা একে অপরের মুখের দিকে তাকালেন। রাইসা ভ্রু কুঁচকে ধীরে বলল, ইজ এভরিথিং ওকে? পাপিয়া বেগম অপ্রস্তুত হাসলেন। আরে না না, সব ঠিক আছে। হয়তো লজ্জা পেয়েছে। বিয়ের কথা শুনলে সব মেয়েরাই এমন লজ্জা পায়। আমি দেখছি। কথাটা বলে তিনিও দ্রুত মেয়ের পেছন পেছন ভেতরে চলে গেলেন। নিজের ঘরে এসে বিছানার এক কোণে বসে আছে আদিবা। 2 হাত দিয়ে চাদরটা এত জোরে চেপে ধরেছে যে আঙ্গুলের গাঁটগুলো সাদা হয়ে উঠেছে। রাগ, অপমান, হতাশা সব মিলিয়ে তার শরীর কাঁপছে। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলেন পাপিয়া বেগম। মেয়ের দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, আদিবা, এটা কেমন ধরনের ব্যবহার? অতিথিদের সামনে ওইভাবে উঠে আসলি কেন? আদিবা ধীরে ধীরে মাথা তুলল। চোখ দুটো রাগে লাল হয়ে আছে। তুমি কি বলেছিলে আম্মু? পাপিয়া বেগম কিছু বলেন না। আদিবা এবার কাঁপা কণ্ঠে বলল, তুমি বলেছিলে দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যায় না। তাহলে এখন ওনারা আংটি, বিয়ে এসব কথা বলছেন কেন? পাপিয়া পাপিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলল। তিনি ধীরে ধীরে মেয়ের পাশে গিয়ে বসে তার কাঁধে হাত রাখলেন। নরম গলায় বললেন, দেখ মা, মেয়েদের তো আজ না হয় কাল পরের বাড়ি যেতেই হয়। তোকেও একদিন যেতে হবে। ছেলের ঢাকায় নিজের ব্যবসা আছে। আমি খোঁজ নিয়ে দেখেছি, খুব ভালো পরিবার। এলাকার সবাই এক নামে চেনে তাদের। এত ভালো একটা সম্বন্ধ আমি কিভাবে হাতছাড়া করি বল? আদিবা অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। কি ওনারা ঢাকার? হ্যাঁ। তাহলে তুমি কিভাবে জানলে তারা ভালো মানুষ? এত দূরে মানুষের খোঁজ নিলে কিভাবে? ফ্রন্টেও তো হতে পারে, ফ্রেন্ডও তো হতে পারে। পাপিয়া বেগম মৃদু হেসে বললেন, আরে না, তোর খালামণির বাসার কাছেই ওদের বাড়ি। আমি সবকিছু দেখেই
খোঁজ নিয়েছিলাম, অনেক সম্মানিত পরিবার। আদিবা তখন নাড়াল। আদিবা মাথা নাড়ালো। ভালো হোক কিংবা খারাপ, আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। কথাটা শুনে পাপিয়া বেগমের মুখের কোমলতা মিলিয়ে গেল। গলা শক্ত করে বললেন, দেখ আদিবা, তোর এই এগোমি আমার একদম ভালো লাগে না। তোর মতামত আমার দরকার নেই। আমি গিয়ে ওনাদের হ্যাঁ বলে দিছি। তিনি উঠে দাঁড়াতেই আদিবা আচমকা বলে উঠল, তুমি তুমি যে ডিভোর্সি, এটা ওনারা জানে? একজন ডিভোর্সির মেয়েকে ওনারা ছেলের বউ করবে? কথাটা যেন তীরের মতো গিয়ে বিঁধল পাপিয়া বেগমের বুকে। তিনি এক ঝটকায় ঘুরে দাঁড়ালো। চোখে মুখে রাগ স্পষ্ট। আদিবা তার কণ্ঠ কেঁপে উঠল, ভুলে যাস না, তোর বাবার সঙ্গে আমি শুধু সেপারেশনে থাকি। আমাদের এখনো ডিভোর্স হয়নি। মুখ সামলে কথা বল। আদিবা তিক্ত হেসে ফেলল। 12 বছর ধরে সেপারেশন থাক। আর ডিভোর্সে হওয়ার মধ্যে পার্থক্যটা বা কোথায়? যে মানুষটা এত বছরে তোমাকে একটা দিনের শান্তিও দিতে পারেনি, তার জন্য এখনো তোমার এত টান কেন? কথাটা শেষ হতেই পাপিয়া বেগম রাগে হাত তুলে ফেললেন। মুহূর্তের জন্য মনে হলো চড়টা এবার পড়বেই, কিন্তু হাতটা মাঝ আকাশেই থেমে গেল। তার আঙ্গুল কাঁপছে, চোখ দুটো ধীরে ধীরে ভিজে উঠল। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তিনি। তারপর ভাঙা ক্লান্ত কণ্ঠে বললেন, দেখ আদিবা, তুই যদি এই বিয়েতে রাজি না হস, যদি ভালোভাবে গিয়ে ওনাদের সামনে না ভাসিস। তিনি একবার চোখের পানি মুছে নিলেন। তারপর বুক ভাঙা স্বরে বললেন, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। কথাগুলো বলে আর এক মুহূর্তও দাঁড়ালেন না তিনি। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজাটা আস্তে করে বন্ধ হওয়ার শব্দে পুরো ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আদিবা আদিবা স্থির হয়ে বসে রইল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। একদিকে নিজের স্বপ্ন, নিজের স্বাধীনতা, অন্যদিকে মায়ের চোখের পানি আর সেই ভয়ঙ্কর কথাটা, তুই আমার মরা মুখ দেখবি। এই মুহূর্তে সে যেন এমন এক টানাপোড়েনের মধ্যে আটকে গেল, যেখান থেকে কোনো পথই সহজ নয়। আর ঠিক তখনই সে বুঝতে পারল, সামনে আসতে চলেছে তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। আসমা বেগম সেদিন যাওয়ার আগে নিজের ব্যাগ থেকে ছোট্ট একটি ভেলভেটের বক্স বের করলো। বক্সটি খুলতেই ভেতরে ঝকঝকে একটি হীরের আংটি দেখা গেল। আদিবা বুকটা ধক করে উঠল। সে একবার অসহায় চোখে মায়ের দিকে তাকালো। মনে মনে আশা করেছিল অত্যন্ত এখন হয়তো পাপিয়া বেগম কিছু বলবেন, হয়তো বলবেন না। আজ নয়, আগের মেয়ের মতামত নেওয়া হোক। কিন্তু না, পাপিয়া বেগম শুধু মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। পরের মুহূর্তেই আসমা বেগম চেহবরে আদিবার হাতটা নিজের হাতে তুলে নিলেন। আজ আজ থেকে তুমি আমাদের মেয়েও হলে মা, বলেই ধীরে ধীরে তার অনামিকায় আংটিটা পরিয়ে দিলেন। পাপিয়া বেগম সবাইকে মিষ্টি মুখ করালো, শুধু আদিবা সে নিথর হয়ে বসে রইল। মনে হচ্ছিল তার আঙুলে একটা আংটি নয়, অদৃশ্য কোনো শিকল পরিয়ে দেওয়া হয়েছে। সবকিছু যেন খুব দ্রুত ঘটতে লাগলো। আসমা বেগম সেদিনই 2 দিন পরের একটি শুভ দিন ঠিক করে গেলেন। মাত্র 2 দিন, এত অল্প সময়ের মধ্যে বিয়ের সমস্ত আয়োজন। পাপিয়া বেগমের হাতে যেন সময় নেই। আদিবা তার একমাত্র মেয়ে, তাই সময় যতই কমই থাকুক, মেয়ের বিয়েতে
কোনো ত্রুটি রাখতে রাজি নন তিনি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তখনও কখনো শাড়ি কেনা, কখনো গয়না, কখনো আত্মীয়দের ফোন, কখনো রান্নাবান্নার ব্যবস্থা। এক মুহূর্তও যেন বসে থাকার সুযোগ নেই তার। আর এই ব্যবস্থার মাঝেও আদিবা যেন অন্য এক জগতে হারিয়ে গেছে। চারপাশ চারপাশে সবাই বিয়ের আনন্দে মেতে থাকলেও তার ভেতরে চলছে এক নিঃশব্দ যুদ্ধ। দেখতে দেখতে সেই প্রতীক্ষিত দিনটাও চলে এলো। আজ আদিবার বিয়ে। ঘরের মাঝখানে কাঠের খাটের ওপর নিশ্চুপ হয়ে বসে আছে আদিবা। তার পরনে গাঢ় মেরুন রঙের ভারী বেনারসি শাড়ি। শাড়ির পুরো আঁচল জুড়ে শুকনো সোনালি জরির কারুকাজ। আলো পড়তেই যেন সোনালি নদীর ঢেউ খেলে যাচ্ছে। গলায় ভারী সোনার নেকলেস, তার সঙ্গে মিলিয়ে ঝুমকা, নথ, কপালে ছোট লাল টিপ, হাত ভর্তি লাল সোনালি চুড়ি, আর মেহেদির গাঢ় রঙের রাঙানো দুটি হাত যেন আরো অপূর্ব হয়ে উঠেছে। চুল সুন্দর করে খোপা করা, সে খোপা জুড়ে গুজে দেওয়া হয়েছে সাদা বেলি ফুলের মালা। হালকা মেকআপে তার স্বাভাবিক সৌন্দর্য আরো কোমল হয়ে ফুটে উঠছে। আজ সত্যি তাকে রাজকন্যার মতো লাগছে। কিন্তু মুখে নেই কোনো হাসি, চোখে নেই কোনো নতুন জীবনের স্বপ্ন। বরং বরং তার গভীর কালো চোখ দুটো ভরে আছে অসহ্য না বলা প্রশ্নে। আদিবা আনমনে ভাবছে, আম্মু আমার সঙ্গে এমনটা কেন করলো? আমার বিয়ে দেওয়ার জন্য এত এত কিসের তাড়া ছিল? আমি কি এতটাই বোঝা হয়ে গিয়েছিলাম যে মানুষটাকে আমি দেখলাম না, চিনলাম না, জানলাম না, তার সঙ্গে কিভাবে সারাটা জীবন কাটাবো? এই শহর, এই ঘর, এই মানুষগুলো ছেড়ে আমি কিভাবে অন্য কোথাও থাকবো? আম্মু কি আমার অনুভূতিগুলো একবারও বুঝতে চাইলো না? ভাবনার ভেতরই হঠাৎ কেউ কাঁধে আলতো একটা ধাক্কা দিল। চমকে তাকিয়ে দেখল সুমাইয়া, ঠোঁটের কোণে দুষ্টু হাসি। কি এত ভাবছিস? আদিবা নিঃশ্বাস ছেড়ে বলল, কিছু না, শুধু এটাই ভাবছি, এই বিয়েটা কিভাবে ভাঙা যায়। সুমাইয়ার হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। দুই এই সময়ে এসে তুই এই সময় এসে কী সব বলছিস? বিয়ে ভাঙবি মানে? তোর মাথা খারাপ নাকি? জানিস এতে আন্টি কতটা কষ্ট পাবে? আদিবা মৃদু হেসে মাথা নিচু করল। এই আম্মুর মুখের দিকেই তো তাকিয়ে কিছু বলতে পারছি না। পরিস্থিতিটা হালকা করার জন্য সুমাইয়া হঠাৎ বিষয় পাল্টে দিল। আচ্ছা, এসব বাদ দে, একটা কথা বল। কি? দুলাভাইয়ের নাম কি? আদিবা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কে দুলাভাই? কে মানে? যার সঙ্গে তোর বিয়ে হচ্ছে ওনার নাম কি? আদিবা ঠোঁট বাঁকিয়ে বলল, উনি আবার তোর দুলাভাই কবে থেকে হলেন? সুমাইয়া বিরক্ত হয়ে বলল, অদ্ভুত মেয়ে একটা, নাম বলবি কি না? আদিবা কয়েক সেকেন্ড চুপ করে থেকে মাথা চুলকালো। তারপর অবস্থিতি নিয়ে বলল, উনার নাম হচ্ছে, না মানে? না মানে আমি জানি না। সুমাইয়ার চোখ প্রায় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কি বললি? যার সঙ্গে তোর আজ বিয়ে তার নামও জানিস না? আদিবা অসহায়ের মতো কাঁধ ঝাঁকালো। ঠিক তখনই দরজার বাইরে থেকে পাপিয়া বেগমের ডাক ভেসে এলো। কিরে সুমাইয়া, কি এত গল্প করছিস? ঘরে ঢুকতে ঢুকতেই তিনি বললেন,
ওদিকে যা, দেখ বর এসে গেছে। বর এসেছে শুনেই সুমাইয়ার চোখ চকচক করে উঠল। আমি এখনই দেখে আসছি বলে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। ঘর আবার নিস্তব্ধ হয়ে গেল। পাপিয়া বেগম ধীরে ধীরে এসে মেয়ের পাশে বসলেন। কয়েক মুহূর্ত চুপচাপ মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর কাপা হাতে আদিবার গাল ছুঁয়ে মৃদু হেসে বললেন, আমার মেয়েটাকে আজ খুব সুন্দর লাগছে। কথাটা শেষ করি আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ মেয়েকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু আদিবা সে একদম নিশ্চুপ পাথর, তার চোখ দিয়ে এক ফোঁটা পানিও গড়িয়ে পড়ল না। কিছুক্ষণ পর ধীরে লিপ্ত কণ্ঠে বলল, এসব লোক দেখানো কান্না না করলে আমি বেশি খুশি হতাম। কথাটা শুনে পাপিয়া বেগম ধীরে ধীরে তাকে ছেড়ে দিলেন। চোখের পানি মুছতে মুছতে অবিশ্বাসের দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। লোক দেখানো কান্না মানে? তুই কি জানিস আমার কতটা কষ্ট হচ্ছে? আদিবার ঠোঁটের তিক্ত হাসি ফুটে উঠল। এতটাই যদি কষ্ট হতো তাহলে আমার অমতে এভাবে আমার বিয়ে দিতে পারতে না। পাপিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন। অভিমানের বশে এসব বলছিস। একদিন তুই নিজেই আমাকে বলবি, মা, তুমি আমাকে ভুল মানুষের হাতে তুলে দিও না। তুমি আমাকে জীবনের সবচেয়ে সুন্দর উপহার দিয়েছ। আদিবা ধীরে ধীরে মাথা নাড়ল। তার কণ্ঠে ছিল অটল দৃঢ়তা। কখনোই না, আমি কোনোদিনও এই বিয়ে মেনে নেব না। কথাটা শুনে পাপিয়া বেগম আর কিছু বললেন না। শুধু শুধু নীরবে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। একজন মায়ের চোখে তখন অজস্র ভয়, দুশ্চিন্তা আর প্রার্থনা। আর একজন মেয়ের চোখে জমে আছে অভিমান, ক্ষোভ আর ভেঙে যাওয়া অসংখ্য স্বপ্ন। একই ঘরে বসে থাকা দুই মানুষ, তবুও তাদের মাঝের দূরত্বটা যেন সেদিনই আকাশ পাতাল। বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। বাড়ির উঠোনে অতিথিদের কোলাহল আর আত্মীয় স্বজনের ব্যবস্থা। কিছুক্ষণ পর কাজী সাহেব এসে বসতেই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। প্রথা অনুযায়ী বরকে রাখা হয়েছে আলাদা আলাদা ঘরে, আর কনেকে বসানো হয়েছে অন্য একটি কক্ষে। আদিবা সেখানেই নিশ্চুপ হয়ে বসে আছে। তার চারপাশে কয়েকজন খালা আর কাজিন থাকলেও তাদের কোনো কথাই যেন তার কাছে পৌঁছাচ্ছে না। সে যেন সম্পূর্ণ অন্য এক জগতে হারিয়ে গেছে। আজকের এই দিনটা কি সত্যি তার জীবনে ঘটছে, নাকি সবকিছুই একটা দুঃস্বপ্ন? কাজী সাহেব নিয়মিত খুতবা পড়ছেন, প্রয়োজনীয় কাগজপত্র দেখছেন, সাক্ষীদের সঙ্গে কথা বলছেন, কিন্তু আদিবা কিছুই শুনছে না। একটা শব্দও না। মনে হচ্ছে চারপাশে সব আওয়াজ যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেছে। শুধু নিজের বুকের ভেতর ধুকপুক শব্দটাই স্পষ্ট শুনতে পাচ্ছে সে। হঠাৎ করেই কাজী সাহেবের কণ্ঠ ভেসে এলো, বলো মা। বলো মা কবুল। শব্দটা যেন বজ্রপাতের মতো এসে আঘাত করলো আদিবার মনে। সে চমকে উঠল। এতক্ষণ কি বলেছে সে কিছুই শোনেনি। মুহূর্তেই বাস্তবে ফিরে এলো। ঘরের সবাই এখন তার দিকেই তাকিয়ে আছে। কারো চোখে উৎসাহ,
কারো চোখে অপেক্ষা। আদিবার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। মনে হচ্ছে কেউ যেন বুকের ওপর বিশাল এক পাথর চাপিয়ে রেখেছে। সে একবার চোখ তুলে তাকালো। ঠিক সামনে দাঁড়িয়ে আছেন পাপিয়া বেগম। চোখ দুটো কান্নায় টলমল করছে। মায়ের সেই মুখটা দেখে আদিবাই নিঃশব্দে চোখ বন্ধ করলো। তারপর সমস্ত ইচ্ছা, সমস্ত স্বপ্ন আর সমস্ত আপত্তিকে বুকের গভীর চাপা দিয়ে কাপা কণ্ঠে বলল, কবুল। 3টি শব্দ। মাত্র 3টি শব্দের বদলেই গেল তার পুরো জীবন। কাজী সাহেব মুচকি হেসে ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ। বিয়ে সম্পন্ন হয়েছে। ঘরের ভেতর সঙ্গে সঙ্গে সবাই দোয়া পড়তে লাগলো। কেউ মিষ্টি মুখ করালো, কেউ নরদম্পতির সুখী জীবনের জন্য দোয়া করলো। কিন্তু সেই আনন্দের ভিড়েও আদিবার মুখটা নিস্তেজই রইল। আজ আজ সে শুধু একজন কনে নয়, আজ সে নিজের ইচ্ছার কাছে হেরে যাওয়া একজন মানুষ। সময়ের স্রোতও থেমে থাকে না। দেখতে দেখতেই বিদায়ের মুহূর্তটাও চলে এলো। উঠোন জুড়ে কান্নার রোল পড়ে গেছে। পাপিয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। বারবার শুধু বলছেন, নিজের খেয়াল রাখিস মা, সময় মতো খাস, কোনো কষ্ট হলে আমাকে বলবি। কিন্তু আদিবাসী যেন একেবারে পাথর হয়ে গেছে। তার চোখ দুটো স্থির, মুখে কোনো অনু অভিব্যক্তি নেই। কান্নাও যেন তাকে ছেড়ে চলে গেছে। সে শুধু নিঃশব্দে মায়ের দিকে তাকিয়ে রইল। কোনো অভিযোগ করল না, কোনো সান্ত্বনাও দিল না। শুধু মনে মনে অনুভব করল, যে মানুষটাকে আঁকড়ে ধরে এতগুলো বছর কাটিয়েছে, সবকিছু আজ ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই নবদম্পতিকে গাড়িতে উঠিয়ে দেওয়া হলো। গাড়ির ভেতর পাশাপাশি বসে আছে তারা, দুজন মানুষ, আইন আর ধর্মের বন্ধনে আজ থেকে স্বামী স্ত্রী। তবুও তাদের মাঝে যেন অদৃশ্য এক বিশাল দেওয়াল দাঁড়িয়ে আছে। আদিবা জানালার বাইরে তাকিয়ে আছে। একবারও পাশে বসে থাকা মানুষটার দিকে তাকানোর প্রয়োজন মনে করেনি সে। এই মানুষটাকে কিছুক্ষণ আগে 3বার কবুল বলে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছে, অথচ তার মুখটাও এখনো দেখা হয়নি, তার নামটুকুও জানা নেই। গাড়ির ভেতর নীরবতা এতটাই গভীর যে শুধু ইঞ্জিনের শব্দটাই শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর গাড়িটি এসে থামল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। আদিবা অবাক হয়ে চারপাশে তাকালো। তারপরেই মনে পড়ল, আজই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। এই শহর, এই পরিচিত আকাশ, সবকিছু ছেড়ে সে আজ সত্যিই চলে যাচ্ছে। কিছুক্ষণ পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে তারা বিমানে উঠে বসল। বিমানের জানালার পাশের সিটে বসে আদিবা শেষবারের মতো নিজের শহরের দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে বিমানটি রানওয়ে ছেড়ে আকাশে উড়তে শুরু করলো। নিচে পড়ে রইল চট্টগ্রামের পরিচিত রাস্তা, পাহাড়, ঘরবাড়ি, আর সঙ্গে রয়ে গেল আদিবার ফেলে আসা অসংখ্য স্মৃতি। প্রায় 50 থেকে 60 মিনিট আকাশপথে ভ্রমণের পর বিমানটি ঢাকার আকাশে প্রবেশ করল।
কিছুক্ষণ পর মৃদু ঝাঁকুনি দিয়ে সেটি অবতরণ করলো। নতুন শহর, নতুন জীবন, নতুন পরিচয় আর সম্পূর্ণ অচেনা এক ভবিষ্যৎ, যার দিকে অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আদিবা। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।